শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, শুভ সকাল। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আবি। শুরুতেই নিয়মিত আমাদের আয়োজনের পাঠ হিসেবে থাকছে ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা। চলুন দেখে নিই ঘটে যাওয়া আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ বুধবার 14 অক্টোবর 2020, 29 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 26 সফর 1442 হিজরি। 1806 সালের এই দিনে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়। 1882 সালের এই দিনে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1933 সালের এই দিনে জার্মানি লিগ অব নেশনস ত্যাগ করে। 1944 সালের এই দিনে জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনা কমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে। 1955 সালের এই দিনে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। 1971 সালের এই দিনে মার্কিন নভোযান মেরিনার 9 প্রথম খুব কাছ থেকে নেয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়। 1542 সালের এই দিনে জন্ম নেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। 1644 সালের এই দিনে পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেইন জন্ম নেন। 1772 সালের এই দিনে জন্ম নেন বাউল কবি লালন শাহ। 1882 সালের এই দিনে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা জন্ম নেন। 1888 সালের এই দিনে জন্ম নেন ইংরেজি লেখক ক্যাথারিন মাসফিল্ড। 1927 সালের এই দিনে জন্ম নেন জেমস বন্ড খ্যাত অভিনেতা রজার মুর। 1991 সালের এই দিনে বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী মিস বাংলাদেশ শিরোপাধারী প্রিয়া জান্নাতুল জন্ম নেন। 1514 সালের এই দিনে মৃত্যুবরণ করেন পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভা শিক্ষক ফয়েজে। 1989 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী। দর্শক, দেখে নিলেন ইতিহাসের পাতায় আজকের দিনে উল্লেখযোগ্য কিছু ঘটনা। এবং আপনারা জানেন যে শরীর এবং মন সতেজ রাখতে ইয়োগার কিন্তু কোনো বিকল্প নেই। তাই প্রতিদিনকার মতো নিউজ 24 এর আয়োজনে থাকে আমাদের ইয়োগা পাঠ। চলুন দেখে নিই ইয়োগা পাঠের কিছু অংশ। আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার বিজয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা পর্ব। আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানসিক স্থিরতা, স্নায়বিক উত্তেজনা দূর করা। আজকে যে আসন, সেই আসনটা মূলত মানসিক প্রশান্তি অর্জনের জন্য, স্নায়বিক উত্তেজনা দূর করার জন্য চমৎকার একটা প্রক্রিয়া। আর এই সময়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বেশি, এবং এই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ইমিউন সিস্টেমটাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছু আসন যদি আমরা চর্চা করতে পারি, তাহলে এই ইমিউন সিস্টেমটা আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা রোগ ব্যাধি থেকে অনেক দূরে থাকতে পারবো। আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে গোমুখা আসন। নাম থেকেই বোঝা যাচ্ছে, গো মানে হচ্ছে গরু। তো যে আসন করলে দেহের আকৃতি গরুর মুখের নিয়ে লাগে অনেকটা, সেই জন্য এই আসনটাকে বলা হয় গোমুখা আসন। আসনটা অনেক হাত পা গুঠি অনেক কিছু করা লাগে, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো আমরা আজকে প্রথম যে আসন যেটা দেখবো, সেটার নাম হচ্ছে গোমুখা আসন, কাউ ফেস পশ্চার। কাউয়ের যে ফেস হয় অনেকটা সেই রকম হয়, হাঁটু দুটো আমরা যখন একটার উপরে আরেকটা রাখি, সেটা সেই মতো হয়, এই জিনিসটাকে বলা হয় গোমুখা আসন। চমৎকার একটা আসন। চলুন তাহলে আমরা একটু দেখে নেই যে আসনটা কিভাবে করতে হয়, আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে একটু দণ্ডাসনে বসি। হ্যাঁ, দুপাছড়ে দণ্ডাসনে বসি। আমরা প্রথমে দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানে, প্রিয় দর্শক, আপনারা জানেন যে মেরুদণ্ড সোজা করে দুই হাত দেহের দুপাশে রেখে বসে থাকা, এটা হচ্ছে দণ্ডাসন। এই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে আমাদের যে গোমুখাসন আছে সেই আসনের দিকে অগ্রসর হব। প্রথমে আমরা ডান পাটাকে একটু হাঁটু ভাঁজ করে নেই। ডান পা, আমাদের যে হাঁটু, এটা সোজা হলো, এই হাঁটুর সমান সমান থাকবে।
এবার ফাঁকা জায়গা দিয়ে আমাদের যে বাম পা যেটা আছে সেই পাটাকে আমরা এটার নিতম্বের পাশাপাশি নিচে নিয়ে আসবো আমরা। এবার অপর হাত দিয়ে হাঁটুটাকে আবার একটু মুড়ে নিয়ে এক হাঁটু আরেক হাঁটুর উপর এমন ভাবে থাকবে যাতে গরুর মুখে ন্যায় লাগে। মেরুদণ্ড আমাদের স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট, বডি একদম রিল্যাক্স থাকছে। এই গেল একটা পর্যায়। এবার প্রিয় দর্শক খেয়াল করে দেখেন ওনাদের ডান হাঁটুটা উপরের দিকে আছে। তো এক্ষেত্রে অনেকেই আমরা মনে রাখতে পারি না যে কোন হাতটা আগে তুলবো, উপরের দিকে নেবো না এটা পেছন দিক থেকে যাবো, এটা খেয়াল করতে পারি না। তো সহজ একটা গ্রামার হচ্ছে যেই হাঁটুটা আপনার উপরে আছে সেই হাতটা উপর দিক দিয়ে পিঠে যাবে। হ্যাঁ, একটু হাতটা নিয়ে যাই। হ্যাঁ, এরপর বাকি যে হাত আছে সেটা দিয়ে অনেকটা আংটার মতো করে আমাদেরকে ধরতে হবে, এরকম করে আংটার মতো করে ধরতে হবে। আমরা ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। হ্যাঁ, তুলে ফেলে সোজা আমরা তাকিয়ে থাকবো অথবা চোখ বন্ধ করে থাকবো। এই হচ্ছে আমাদের গোমুখা আসন, একটা প্রশান্ত ভাব। এরপর আস্তে আস্তে আমরা হাতটাকে ছাড়িয়ে নিয়ে আসবো এবং আস্তে আস্তে আর আগের পজিশন অর্থাৎ দণ্ডাসনে আমরা বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা ছড়িয়ে দিয়ে দণ্ডাসন চলে যান। প্রিয় দর্শক, এটা দেখলাম আমরা একটা সাইড, অর্থাৎ এক পা আমরা তুললাম তারপরে করলাম। এবার আমরা বিপরীত দিকে করব, এটাকে আমরা বিপরীত দিকে অনুসরণ করছি। এবার বাম পাটাকে আমরা একটু ভাঁজ করে নেই। হ্যাঁ, ফাঁকা জায়গা দিয়ে ডান পাটাকে নিতম্বের পাশে নিয়ে যাই। এবার হাতের সাহায্যে এই হাঁটুটাকেও মুড়ে নিয়ে সুন্দর করে এক হাঁটু আরেক হাঁটুর উপরে রাখি। এই মেরুদণ্ড স্ট্রেট থাকছে। প্রিয় দর্শক, এবার খেয়াল করে দেখেন যে ওনাদের কোন হাঁটুটা উপরের দিকে আছে, বাম হাঁটুটা। সুতরাং বাম হাতটাকে আমাদের আগে উপরের দিকে নিয়ে যেতে হবে, এটা মনে রাখাটা সহজ হবে। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, বাম হাত নিয়ে যাই। এবার অপর হাত দিয়ে আমরা আংটার মতো করে জিনিসটাকে ধরে ফেলি, এইভাবে এইভাবে ধরে ফেলি। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এবার আস্তে আস্তে হাতটাকে আমরা একটু ছাড়িয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, হাতটাকে ছাড়িয়ে নিলাম। গুড। প্রিয় দর্শক, একটু ব্যাখ্যা করে নিই। আমরা যখন এই আসনটা করছি, প্রথমে আমরা ডান পা তুলে করলাম, অর্থাৎ ডান হাঁটুটা উপরে আছে। এরপরে আমরা বাম হাঁটুটা উপরে রেখে করলাম। এই ডান দিকে একবার আংটার মতো করে ধরা এবং বাম দিকে আংটার মতো করে ধরা, এই হচ্ছে এক রাউন্ড বা এক প্রস্থ। এইভাবে আমরা এটাকে 3 থেকে 5 প্রস্থ একসঙ্গে করতে পারি, এক সিটিংয়ে, এক বৈঠকে। আমরা এবার একটু ভালো করে আসনটাকে দেখে নিচ্ছি। আপনি একটু এই সাইড দিয়ে দেখেন, এইদিকে। হ্যাঁ, বা তাও হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, একটু ভালো করে দেখেন যে কিরকম করে আংটার মতো করে ধরতে হবে, এই বিষয়টা আমরা একটু দেখি নেই। হ্যাঁ, ধরেন। এই যে দেখুন, হ্যাঁ, এক হাত দিয়ে আরেক হাত এরকম করে আংটার মতো করে ধরা, হুক করে রাখা। মেরুদণ্ড স্ট্রেট থাকছে, এটা বাহুর সঙ্গে লাগানো, বাহু কানের সঙ্গে লাগানো থাকছে, এটা খেয়াল রাখতে হবে। গুড। আবার পজিশন চেঞ্জ করে স্বাভাবিক অবস্থায় চলে আসে। প্রিয় দর্শক, আমরা দেখলাম, পেছন দিক থেকেও আসনটাকে দেখার চেষ্টা করলাম যে কিভাবে এটাকে দেখতে লাগে। তো এই যে গোমুখা আসন, এটা করে আমাদের কি লাভ, এই কাউ ফেস পোস্টার করে লাভ কি হবে? প্রথমত হচ্ছে এটা মানসিক স্থিরতা এবং প্রশান্তি অর্জনের সহায়ক। এটা আমাদের ইনার যে স্ট্রেস আছে, টেনশন আছে, এটাকে দূর করতে সহযোগিতা করে, নার্ভটাকে প্রাণবন্ত রাখে, চাঞ্চল্যে আমাদেরকে সবসময় কর্ম চাঞ্চল্যে ভরপুর করে রাখে। তো এই জন্য আমরা এই আসনটাকে অনুশীলন করতে পারি। আর অনেকের হাঁটুতে বাত হয়, ব্যথা হয় এবং বাতজনিত নানান ধরনের যে রোগ হয়, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি এই গোমুখাসনের চর্চা করে। তারপরে অনেকের হাত, কাঁধের সন্ধিস্থলের যে জড়তা, জয়েন্টের যে জড়তা, সেই জড়তাগুলো দূর করতে এই আসনটা অনেক সহযোগিতা করে। অনেকে আবার ফ্রোজেন শোল্ডার আছে, অর্থাৎ নিজের হাত উপরের দিকে তুলতে পারেন না, নিজের শুট নিজে পড়তে পারেন না, অন্যের সহযোগিতায়, প্রিয়জনের সহযোগিতায় পড়তে হয়, তাদের জন্য খুবই উপকারী। আস্তে আস্তে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে ধীরে ধীরে নিরাময় লাভ করবেন। মহিলাদের জন্য চমৎকার একটা আসন, এটা স্ত্রীরোগ নিরাময়ে যথেষ্ট সহযোগিতা করে। তারপরে জৈবিক কার্যক্রম যারা নিয়ন্ত্রণ করতে চান, অর্থাৎ যৌন সংযমী হতে চান, তাদের জন্য খুবই উপকারী। এটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখে।
অহেতুক যে উত্তেজনা আসে সেই উত্তেজনা থেকে আপনাকে নিরাময় দিতে এই আসনটা অনেক সহযোগিতা করবে। অর্থাৎ জৈবিক কাজটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, অহেতুক উত্তেজনা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো যাদের যে কোনো ধরনের দুর্বলতা আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম সংক্রান্ত, তাদের জন্য খুবই উপকারী। তারপরে যাদের পাইলস আছে, পাইলসের জন্য এই আসনটা অনেক উপকারী। পাইলসের উপকারের জন্য যদি আপনি এটার সঙ্গে অশ্বিনী মুদ্রা যুক্ত করতে পারেন তাহলে উপকারটা আরও বেশি করে পাবেন। অশ্বিনী মুদ্রা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, ভবিষ্যতে সময় সুযোগ পেলে আরও আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। মলদ্বারটাকে সংকোচন করা, প্রসারণ করা। তো পাইলসের জন্য এই আসনটা খুবই উপকারী। সায়াটিকা যে পেইন আছে সেটা দূর করতে সহযোগিতা করে। তারপরে অনেকের ইমিউনারি সিস্টেমের সমস্যা থাকে, এই ইমিউনারি সিস্টেমের যে ইনফেকশন বা এটার যে দুর্বলতা আছে, দুর্বলতার কারণে যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো নিরাময়ে এই আসনটা সহযোগিতা করে। অনেকক্ষণ যারা কাজ করতে থাকেন তাদের অনেক সময় কাঁধে চিনচিনে ব্যথা হয়, তাদের জন্য এই আসনটা অনেক উপকারী। অফিসে যখন আমরা কাজ করছি তখন কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা এই আসনটাকে করে নিতে পারি তাহলে কি হবে, এই যে আপনি সামনের দিকে বারবার ঝুঁকে থাকছেন, এই ঝুঁকে থাকার ফলে আপনার কাঁধে যে ব্যথা হচ্ছে কিংবা সার্ভাইকেল রিজিয়নে, গলার এই রিজিয়নগুলোতে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারেন, আপনি আরাম পাবেন। তারপরে দেখবেন যে অনেকের রাতে ঘুম হয় না, এই রাতের ঘুমটা যাতে সুন্দর হয়, প্রপার হয়, আপনি এই আসনের সহযোগিতা নিতে পারেন। রাতে যখন আপনি ভাত খাচ্ছেন, রাতের খাবারটা খাওয়ার পরে যখন আপনি বজ্রাসন করছেন, প্রিয় দর্শক আপনারা জানেন বজ্রাসনটা কি, তো এই বজ্রাসনে কিছুক্ষণ আপনি যখন বসবেন তারপরে আপনি ঘুমাতে যান, এই আসনটা করেন, দেখবেন যে অনেক সুনিদ্রা হবে, আপনি অনিদ্রা থেকে আস্তে আস্তে মুক্ত থাকতে পারবেন। এবং এই আসন করার ফলে আপনারা দেখেছেন যে আমাদের এই বিশেষ করে শোল্ডার লেভেল, এই শোল্ডার লেভেলে কিন্তু অনেক স্ট্রেস, চাপ সৃষ্টি হয়, স্ট্রেস হয়, তো এটার কারণে কিন্তু এই অংশগুলোর উপকারটা অনেক বেশি হয়। তারপরে হাঁটু, আপনারা দেখেছেন যখন একটা হাঁটু আরেকটা হাঁটুর উপরে রাখা হয় তখন কিন্তু এই হাঁটুতে ইউরিক অ্যাসিড, বাত এগুলো জমে থাকলে সেগুলো থেকেও আমরা নিরাময় লাভ করতে পারি। তো এই আসনটাকে আমরা অনুশীলনে রাখবো 3 থেকে 5 বার কমপক্ষে এক সিটিংয়ে। সময় নেবেন প্রতিবারে, অর্থাৎ ডান হাঁটু উপরে রেখে আপনি যখন করছেন 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করবেন। এরপরে আপনি যখন অন্যদিকে করছেন অর্থাৎ বাম দিকে করছেন তখন 10 থেকে 30 সেকেন্ড। তো এই 2 দিক মিলে হচ্ছে 1 রাউন্ড 1 প্রস্থ, এইভাবে 3 থেকে 5 প্রস্থ এটাকে অনুশীলন করবেন। এবার আমরা আমাদের প্রাণায়ামের দিকে চলে যাব। প্রাণায়াম, প্রাণের আয়াম। আয়াম মানে হচ্ছে বিস্তার, ডিসপারশন, এক্সটেনশন, বাড়িয়ে নেওয়া, যা অনুসরণ করলে আপনি আপনার প্রাণটাকে অর্থাৎ আয়ুটাকে বাড়িয়ে নিতে পারেন, আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, সেটার নাম হচ্ছে প্রাণায়াম। আল্লাহ তাআলা আমাদেরকে যে দম দিয়েছেন, এই দমটাকে যত ধীর করতে পারবেন তত কি হবে, তত আপনার আয়ু বাড়ার সম্ভাবনা বেশি। আর দমটাকে যদি দ্রুত ফেলে দেন তত কি হবে, তত আয়ুটা আপনার কমে যাবে, অর্থাৎ আপনি অসুস্থ হবেন। অসুস্থ হলেই আপনার আস্তে আস্তে আপনি দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন। তো আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ থাকার জন্যই আমাদের এই প্রাণায়ামের চর্চা। যত প্রাণায়ামের চর্চা করব তত আমাদের নার্ভ শান্ত হবে, আমাদের নার্ভাস সিস্টেমের উপর চমৎকার একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে, যেটা দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো, প্রাণবন্ত থাকতে পারবো। তো প্রাণায়াম হচ্ছে প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়া। তো এই প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার জন্যই আজকের যে প্রাণায়াম আমরা করব সেটা খুব চমৎকার একটা প্রাণায়াম, সেটাকে বলা হয় সূর্য ভেদ প্রাণায়াম। সূর্য ভেদ প্রাণায়াম বা সূর্য ভেদন প্রাণায়াম, চমৎকার একটা প্রাণায়াম। কিভাবে করতে হবে প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী যারা আছেন তারা বিষয়টাকে আরো ভালো করে দেখাবেন। প্রসেসটা হচ্ছে সূর্যভেদ প্রাণায়ামে আমরা সব সময় ডান নাক দিয়ে দম নেব এবং ছাড়বো ডান নাক দিয়ে, বাম নাক দিয়ে আমরা দম ফেলে দেব কিন্তু ওইটা দিয়ে আর দম নিচ্ছি না। এটাই হচ্ছে মূল বিষয়। কিভাবে করতে হবে, প্রথমে আমাদেরকে একটা মুদ্রা আয়ত্ত করতে হবে। এই মুদ্রা আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে, তারপর আরেকবার আমরা একটু দেখাই। সেটা হচ্ছে নাসিকা মুদ্রা। নাসিকা মুদ্রা, তো বড় আঙ্গুলটা বাইরে থাকবে এবং রিং ফিঙ্গার এবং কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে সেটাও বাইরে থাকবে। এই 3টা বাইরে থাকলো আর বাকি দুটোকে আমরা লক করে নিলাম। এটাই হচ্ছে নাসিকা মুদ্রা বা নাসিকা মুদ্রা। এটা দিয়েই আমরা আজকের যে প্রাণায়াম সেটা করব। কি অবস্থায় বসে করবেন, আপনি যে কোনো মেডিটেটিভ পশ্চার, ধ্যানের যে আসন, ধ্যানের যে কোনো একটা আসনে বসে আপনি এই প্রাণায়ামটাকে অনুশীলন করতে পারেন। আমাদের বজ্রাসন আছে, তারপরে সুখাসন আছে, পদ্মাসন আছে। পদ্মাসন যদি করতে না পারেন একপদী পদ্মাসন, অর্থাৎ এক পা তুললেন, আরেক পা নাও তুলতে পারলে সমস্যা নাই,
সেটাতে বসে যে পদ্মাসন করা হয়, অর্ধ পদ্মাসন বা একপদী পদ্মাসন, সেটাতেও আপনি অনুশীলন করতে পারেন। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসেই এই সূর্যভেদ প্রাণায়ামটাকে অনুশীলন করব। তো আমরা একটু পদ্মাসন করার প্রস্তুতি নেই, দুপা সামনে ছড়িয়ে বসি। আস্তে আস্তে আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম। এবার ডান পাটাকে ভাঁজ করে আমরা রেগুলার যেরকম করে পদ্মাসন করি সেরকম করে নিয়ে যান। এই হচ্ছে আমাদের পদ্মাসন। এই পদ্মাসন এখন আমরা সূর্যভেদ প্রাণায়াম করব। আমাদের দুই হাত হাঁটুর উপরে থাকছে জ্ঞান মুদ্রা অবস্থায়। জ্ঞান মুদ্রা, প্রিয় দর্শক, আপনারা জানেন জ্ঞান মুদ্রা, অভয় মুদ্রা বা কোয়ান্টা ভঙ্গি, আধুনিক ভাষায় মেডিটেশনের ভাষায় এটাকে কোয়ান্টা ভঙ্গি বলে। এই কোয়ান্টা ভঙ্গি অবস্থায় আমরা দুই হাত রাখলাম। এরপরে ডান হাতটাকে আমরা নাসিকা মুদ্রা করব। হ্যাঁ, ডান হাতে আমরা একটু নাসিকা মুদ্রা করি। হ্যাঁ, এই দুইটা বাইরে থাকলে এই গুড। প্রিয় দর্শক, এই স্টাইলে। হ্যাঁ, এবার আমরা আমাদের বাম নাক চেপে ধরবো। যে দুটো আঙ্গুল আছে শেষের দিকে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল এবং রিং ফিঙ্গার, এই দুটা দিয়ে আমাদের বাম নাক আমরা চেপে ধরবো। এবার ডান নাক দিয়ে আমরা দম নেব। দম নেওয়া শেষ হয়ে গেলে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা চেপে রাখবো এবং বাম নাক দিয়ে দম ছাড়বো। এবার আমরা বাম নাক দিয়ে দম ছাড়ছি। প্রিয় দর্শক, বাম নাক দিয়ে দম ছাড়ছি কিন্তু দম নেব না। এবার বাম নাকটা আমরা বন্ধ করে দেব। এবার অন্য নাক থেকে আমাদের আঙ্গুলটা তুলে আমরা দম নিচ্ছি, অর্থাৎ ডান নাক দিয়ে আমরা দম নিচ্ছি। ডান নাক দিয়ে দম নিতে থাকি। বাম নাক দিয়ে দমটাকে ফেলে দেই। এবার বাম নাকটাকে বন্ধ করি, ডান নাক দিয়ে আবার দম নেই এবং একই প্রক্রিয়াটা চলতে থাকবে। হ্যাঁ, আপনারা একটু করতে থাকেন। অর্থাৎ সূর্যভেদ প্রাণায়ামে আমরা দম নিচ্ছি ডান নাক দিয়ে, বা তারপরে বাম নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, বাম নাক বন্ধ করে দিচ্ছি, ডান নাক দিয়ে আবার দম নিচ্ছি, ছাড়ছি। অর্থাৎ ডান নাক দিয়ে আনা নেওয়াটা আমরা করব। এটা হচ্ছে মূল বিষয়। বাম নাক দিয়ে দমটা নেব না, ছাড়বো কিন্তু নেব না। চমৎকার। আমরা ডান নাক দিয়ে দম নিচ্ছি, বাম নাক দিয়ে ফেলে দিচ্ছি, বাম নাক বন্ধ করছি, আবার ডান নাক দিয়ে দম নিচ্ছি, আবার বাম নাক দিয়ে ফেলে দিচ্ছি। এই প্রক্রিয়া চলতে থাকবে। তো সূর্যভেদ প্রাণায়াম আপনারা করতে থাকুন। সূর্যভেদ প্রাণায়াম, এই প্রাণায়ামে কি লাভ হয়? প্রাণায়াম সবচেয়ে বেশি লাভ হয় আপনারা জানেন প্রিয় দর্শক, সেটা হচ্ছে আমাদের যে লাং, ফুসফুস, রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, এটাকে খুব চমৎকারভাবে ভালো রাখে। তো ফুসফুসের জন্য খুবই উপকারী। সেই সঙ্গে নার্ভটা আমাদের ট্রাঙ্কুইল হয়, প্রশান্ত হয়, সজীব হয়। যাদের একাগ্রতার অভাব আছে তারা এটাকে অনুশীলন করবেন, অর্থাৎ আপনার সিঙ্গলনেস অফ মাইন্ড এটা তৈরি হবে। আপনি একাগ্র চিত্তে পড়ালেখা করতে পারবেন, বা যা কিছু আপনি করতে চান সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। মস্তিষ্কের অবসাদ, তারপরে স্নায়বিক দুর্বলতা, এগুলোর ক্ষেত্রেও আমরা এই প্রাণায়ামটাকে খুবই কাজে লাগাতে পারি। তাছাড়া এই প্রাণায়াম কি করে, যাদের বেশি হিট দরকার তাদের জন্য ভালো, অর্থাৎ এটা শরীরে গরম অনুভূতি হওয়ার জন্য খুবই সহায়ক। অর্থাৎ আপনার যদি অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে কিন্তু এটাকে আমরা অনুশীলন করতে পারি। এই সূর্যভেদ প্রাণায়াম খুবই উপকারী। এবং সেই সঙ্গে এই আসনটা আপনি যখন করছেন, প্রাণায়াম মানেই হচ্ছে যে মনটাকে আপনার সংযুক্ত রাখতে হবে। তো যখনই আপনি মনটাকে এটার সঙ্গে সংযুক্ত রাখছেন, কি হচ্ছে, আপনি আপনার ভেতর থেকে প্রশান্তি পাচ্ছেন, প্রশান্তি সৃষ্টি হচ্ছে। তো এটাকে আমরা সূর্যভেদ প্রাণায়াম, এটাকে অনুশীলন করব। কতক্ষণ করবেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে আপনি করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। তো মিনিমাম আমরা 1 মিনিট থেকে 5 মিনিট এটাকে অনুশীলন করতে পারি, সূর্যভেদ প্রাণায়াম। তো আজকে আমরা একটা আসন দেখলাম, সেই সঙ্গে একটা প্রাণায়াম দেখলাম। তো এবার আমরা আমাদের যে প্রাকৃতিক টিপস, সেই টিপসে চলে যাই। প্রিয় দর্শক, এখনই অনেকের দেখা যাচ্ছে যে খুসখুসে কাশি হচ্ছে, কফটাকে থামাতে পারছেন না। তো এটার জন্য প্রাকৃতিক পন্থায় আপনি খুব সহজে এটা থেকে বেরিয়ে আসতে পারেন। যখনই আপনার এই ধরনের কাশি আসছে, কিচ্ছু না, আয়ুর্বেদ বলেন বা ন্যাচারোপ্যাথিতে বলেন, জাস্ট একটা লং খেয়ে নেবেন, লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ আছে, একটা লবঙ্গ আপনি চিবিয়ে খাবেন, দেখবেন যে আপনার যে খুসখুসে কাশিটা আছে সেটা থেকে আপনি খুব দ্রুত নিরাময় লাভ করতে পারছেন, বা আপনার কফের যে টেন্ডেন্সিটা সেটা কমে আসছে। তো
তো এটা আপনি ইনস্ট্যান্ট কোনো একটা প্রোগ্রাম করছেন, কোথাও যাবেন, কিন্তু হাতের কাছে কোনো প্রতিষেধক নাই, এই অবস্থায় আপনি এটাকে কাজে লাগাতে পারেন, দেখবেন যে অনেক উপকার আপনি পাচ্ছেন। তাহলে আজকে আমরা দেখলাম প্রিয় দর্শক একটা আসন, সেই আসনের নাম হচ্ছে গোমুখাসন, কাও ফেস পোশ্চার। এবং এই কাও ফেস পোশ্চার করা অবস্থায় কিন্তু আমাদেরকে কি করতে হবে প্রিয় দর্শক? ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, আসনের চূড়ান্ত পর্যায়ে যখন আপনি চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে আপনি মনোছবি দেখবেন, মনের চোখে কল্পনায় দেখতে থাকবেন যে এই উপকারগুলো আমার শরীরে মনে হচ্ছে, যে আপনার উত্তেজনা কমে যাচ্ছে, আপনার মানসিক প্রশান্তি অর্জিত হচ্ছে, ইনার স্ট্রেসটা দূর হয়ে যাচ্ছে। এই মনোসংযোগটা করতে হবে, তাহলে আপনি উপকার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পাবেন। এবং কোয়ান্টাম যোগাতে এটাকে খুব চমৎকারভাবে সন্নিবেশিত করা হয়েছে, যার ফলে যারা কোয়ান্টাম যোগা চর্চা করেন তারা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, বহুগুণ উপকার বেশি পান। কেন? তারা মনের শক্তিটাকে এটার সঙ্গে সংযুক্ত করেন, মনোছবি দেখেন। তো যোগা আমাদেরকে কি করছে? আমাদেরকে শুধুমাত্র শারীরিক যে উপকার সেটা দিচ্ছে না, সেই সঙ্গে আমাদেরকে মানসিকভাবে ভালো থাকতে, মানসিকভাবে প্রাণবন্ত থাকতে আমাদেরকে সহযোগিতা করছে। দুটোরই ব্যায়াম হচ্ছে, নার্ভাস সিস্টেমেরও হচ্ছে, শারীরিক যে অর্থাৎ নার্ভাস সিস্টেম মানে মনের উপর প্রভাবটা বেশি হচ্ছে, তো মনের স্তরে কাজ করছে, শরীরের স্তরে কাজ করছে। আরও যদি আমরা উচ্চতর ভাবনায় ভাবতে পারি, সেটা হচ্ছে যে আত্মিক স্তরেও এটা আপনাকে সহযোগিতা করছে। কারণ যত আপনার শরীর সুস্থ থাকবে, মন প্রশান্ত থাকবে, তত আপনার আত্মাটা আলোকিত হবে। আপনি নিজে আলোকিত হবেন, চারপাশের মানুষদেরকেও আলোকিত করতে পারবেন। তো যোগা আমাদেরকে সেই সুযোগগুলোই সৃষ্টি করে দেয়। তো আজকের আসন, প্রাণায়াম এবং সেই সঙ্গে যে প্রাকৃতিক টিপস, সেটাকে আমরা অনুসরণ করব। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমরা অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো। তো প্রিয় দর্শক, আপনারা মনোযোগ সহকারে আজকে আমাদের যোগা পর্ব এটাকে উপভোগ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, নিশ্চয়ই আজকের যোগা পাঠ আপনাদের অবশ্যই উপকারে আসবে আশা করছি। এই মুহূর্তে নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 আয়োজিত আজ সকালের বাংলাদেশে। যেমনটি বলছিলাম, আজ বাংলাদেশের অভিনেতা, উপস্থাপিকা এবং মডেল এবং মিস বাংলাদেশ শিরোপাধারী মিস প্রিয়া জান্নাতুলের আজকে জন্মদিন। দর্শকের পক্ষ থেকে এবং নিউজ 24-এর পক্ষ থেকে প্রিয়া জান্নাতুল, আপনাকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। এবং আজকের দিনটি আসলে আপনি কিভাবে কাটাবেন এবং আপনার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জন্মদিন উপলক্ষে আপনার সবচেয়ে বড় যে উপহারটি আপনি পেয়েছেন সেটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাবেন। শুভ সকাল সবাইকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জন্মদিন আজকে কেবল তো শুরু হলো, দেখি কেমন যায়, ভালোই হয়তো বা কাটবে। প্রতি বছর দেখা যায় যে প্রচুর কেক আসে, প্রচুর গিফট, অ্যান্ড প্রচুর গিফট চলে আসে, বাসায় চলে আসে, সেটা অনুষ্ঠান করি বা না করি। অ্যান্ড আমার ফ্রেন্ডরা তো আছে, ফ্রেন্ডদের নিয়ে কাটানো হয়। এবার হয়তো বা জানি না হবে কিনা, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি করোনার কারণে, বাট সবাই দোয়া করবেন। এবং এই বছরটা আমার জন্য খুব স্পেশাল, অ্যাজ আই এম এক্সপেক্টিং অন দিস ইয়ার। সো দোয়া করবেন যাতে পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। লাইফে যা যা চেয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবই পাচ্ছি। সো দোয়া করবেন সবাই আমার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আবারও নিউজ 24-এর পক্ষ থেকে এবং আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনায়। দর্শক, শুরু করছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দিয়ে। এবং আপনারা জানেন যে আমরা বাংলাদেশ প্রতিদিন সহ, কালের কণ্ঠ সহ বাংলাদেশের যেই প্রথম সারির পত্রিকাগুলো রয়েছে এবং অনলাইন পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনাম আমরা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিদিনের আজকের যে শিরোনামটি হয়েছে, 770 নদীতে 49,000 প্রভাবশালীর থাবা, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে পাশবিকতা রুখতেই শাস্তি বৃদ্ধি বলছেন প্রধানমন্ত্রী, এবং এসআই আকবর লাপাত্তা, মামলার তদন্তে পিবিআই। দর্শক, চলে যাব পরের পত্রিকায়। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, আন্দোলন আইনেও কমছে না ধর্ষণ, ধর্ষণে মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারি। এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে, ঢাকায় প্রায় অর্ধেক শরীরে অ্যান্টিবডি, গবেষণায় গলদ দেখছেন অনেকেই। চলে যাচ্ছি পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত, AK-22 উদ্ধার।
এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে ভারতের সঙ্গে আকাশপথ খুলবে এ মাসেই, এবং প্রাথমিকের সব সহকারী শিক্ষকই বেতন পাবেন 13তম গ্রেডে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম রেকর্ড উৎপাদন তবুও সংকট, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে গ্রাম্য সালিসি ব্যবস্থা পক্ষপাতদুষ্ট, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে ফের জনসমাগম ঘটিয়ে প্রচারে দাম্ভিক ট্রাম্প। দর্শক, চলে যাচ্ছি পরের পত্রিকায়। দ্য ডেইলি সান রয়েছে আমার হাতে, এবং দ্য ডেইলি সানের প্রধান শিরোনাম রেপিস্টস আর বিস্টস সেইংস পিএম, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে ফরচুন সিকার্স ফল প্রে টু হিউম্যান ট্রাফিকার্স। দ্য ডেইলি স্টার রয়েছে আমার হাতে। দ্য ডেইলি স্টারেরও একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রেপিস্টস আর বিস্ট্রিস বলছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং আরেকটি শিরোনাম রয়েছে গভর্নমেন্ট স্ল্যাপস গ্যাগ অন সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে রয়েছে আমার হাতে কিছু অনলাইন পত্রিকা, এবং শুরু করছি banglanews24.com দিয়ে। স্কুল কলেজের সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়, এরকম একটি শিরোনাম করা হয়েছে, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে অত্যন্ত সংকটজনক অবস্থায় বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। bdnews24.com এর আজকের শিরোনাম পিছিয়ে পড়েও বলিভিয়ায় জিতল আর্জেন্টিনা, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীরা আশা নিরাশার দোলাচল। বাংলা ট্রিবিউনের আজকের শিরোনাম বিচারের দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষক যেন পার না পায়, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে আলুর দাম এখন চালের চেয়েও বেশি, শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে নারীরা। বিবিসি নিউজ রয়েছে আমার হাতে, ঢাকার অর্ধেক মানুষ আক্রান্ত, সামনে তাহলে কি হবে, এরকম একটি শিরোনাম কিন্তু আজকে বিবিসি নিউজের পাতায় করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা রয়েছে এই মুহূর্তে আমার হাতে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট, এবং সর্বশেষ পত্রিকা রয়েছে আমার হাতে দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রধান শিরোনাম যেটি করা হয়েছে ব্যারিট ডিফ্লেক্টস কোশ্চেন্স অন ওভার রুলিং প্রেসিডেন্টস। দর্শক, এই ছিল আমার হাতে আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম, এবং আজকের সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ডক্টর AKM শাহনেওয়াজ, লেখক এবং গবেষক। নিশ্চয়ই আপনি আমাদের আজকের প্রধান যে শিরোনামগুলো সেগুলো দেখে নিয়েছেন এবং শুনেও নিয়েছেন। আপনার কাছে আজকে কোন শিরোনামটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আসলে এখন শিরোনামের ছড়াছড়ি, মানে ঘটনা অঘটনের ছড়াছড়ি থাকায় শিরোনামের ছড়াছড়ি, এবং সব শিরোনামই কম গুরুত্ব বহন করে না। তবে আপনি শুরুতে যে নদী সংক্রান্ত যে শিরোনামটি আপনি পড়লেন, আমি সে যে নদীতে যে খাবা, শত শত নদীতে খাবা, এটা নতুন নয়। আশুলিয়ার রাস্তা দিয়ে আমাকে প্রায় যেতে হয়, এবং আমি লক্ষ্য করি সে অনেক আগে থেকে, আমি প্রায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে জড়িয়ে আছি 40 বছর। ফলে আমার চোখে অনেক পরিবর্তন গুলো আমি দেখেছি, এবং সেখানে এই তুরাগ নদীর ধারা যাচ্ছে, সেটা চোখের উপর দেখা যাচ্ছে যে কোন একটা স্কুলের নামে বা একটা কিছুর নামে অর্ধেকটা বাঁকা হয়ে ভেতরে ঢুকে গেছে। এর কিছুটা উদ্ধার করা সম্ভব হয়, আবার দেখি যে কিছুটা ছোঁয়াও সম্ভব হয় না। কেন হয় না আমি জানি না, খাবারটা কত সুতীক্ষ্ণ এবং কত গভীর তাও আমি জানি না। তবে আমি মনে করি নদীর ব্যাপারে, বাংলাদেশের বাস্তবতায় নদীর ব্যাপারে এটা একটা কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। কারণ নদীকে ব্যবহার করে আমি মনে করি, এবং ইতিহাসের ছাত্র হিসেবে তো মনেই করি, কারণ এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সভ্যতায় নদীর যে ভূমিকা এবং বাংলাদেশের বাস্তবতায় সেই ভূমিকা অত্যন্ত প্রচন্ড। এটা শুধু যে আমাদের কৃষি সভ্যতার জন্য তা নয়, পরিবহনের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তৈরি হতে পারে, এবং একটা পর্যটন আকর্ষক হতে পারে নদীগুলোকে যদি ঠিক মতো ব্যবহার করি আমরা। কিন্তু সেই কারণে যদি ওই সে খাবারটা যারা দেয়, এই খাবার তো শুধু শুধু দেয় না, শক্তিমানরা দেয়। শক্তিমানদের পেছনে আরো বড় শক্তি থাকে। সুতরাং আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা তা চাই কিনা। ঢাকা শহরে এক সময়, ঢাকা শহরের নাগরিক জীবন কিন্তু শুরু হয়েছে
প্রায় 1000 বছর আগে। তখনও দেখা যাচ্ছে যে দীর্ঘকাল পর্যন্ত আপনি মতিঝিলের আগে থেকে শুরু করে পূর্ব দিকে এগুলো সব লো ল্যান্ড ছিল, এবং সেখান থেকে অসংখ্য নদী খাল চলে এসছে। আজকে দোলাই খাল বলি, খাল তো এখন ভরাট হয়ে গেছে। এটা দোলাই রিভার ছিল, আসলে নদী ছিল। এটা বালু নদীর একটি শাখা, বুড়িগঙ্গার শীতলক্ষায় মেশার আগে ডেমরার কাছ দিয়ে ঢুকে চলে গেছে। ওই সময়ের সূত্রে দেখা যায় দোলাই রিভার বলা হচ্ছে। এটা কালক্রমে একদিক থেকে শুকিয়ে যাওয়ায় মানুষ মনে করেছে খাল, এবং সেটা এত প্রতিষ্ঠিত যে আমাদের বাংলা পিডিয়া তো খাল বলে একটা এখানে একটা এন্ট্রি লেখা হয়েছে, কিভাবে আমি জানি না। তো এরকম এই নদীগুলো যদি সত্যি যেগুলো ছিল না সেগুলোকে যদি আবার আনার একটা চেষ্টা হয়, আর যদি তাও না হয়, অন্তত যেগুলো প্রতিদিন নষ্ট হচ্ছে, প্রতিদিন খাবার মধ্যে যাচ্ছে, এগুলো যদি উদ্ধার করা হয় এবং ড্রেজিং এর মধ্য দিয়ে সেই নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু আমাদের একটা খুব বড় রকমের কল্যাণ হবে, দেশের তো বটেই, এবং মানুষের পরিবেশগত দিক থেকে সব দিক থেকেই আমরা সাংঘাতিক একটা সুফল পাবো। এই প্রাকৃতিক জিনিস আমাদের জোর করে তো করার, নিজেরা করিনি, খরচ করিনি, কিন্তু এই প্রাকৃতিক জিনিসটাকে যদি আমরা আমাদের প্রয়োজনে লাগাই, প্রকৃতি কিন্তু আমাদের দুহাত ভরে দেবে। সেই চিন্তাটি আমি মনে করি করা উচিত। ছিলেন ডক্টর A.K.M. শাহনেওয়াজ, লেখক এবং গবেষক। সংবাদপত্র পর্যালোচনা নিয়ে আমরা হয়তোবা আরও বিস্তারিত আলোচনা করতাম, সময়ের সাপেক্ষতার কারণে আমরা আসলে পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, আমাদের এই মুহূর্তে রয়েছে রাশিফল সংক্রান্ত নানা তথ্যাদি, এবং যথারীতি প্রতিদিনকার মতো আজকে আয়োজনে যুক্ত হচ্ছেন আমাদের রাশিফল সংক্রান্ত তথ্য নিয়ে জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, আজকে রাশিফল সম্পর্কে আমাদের দর্শকদের জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশি জাত ব্যক্তিদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য শুভ অপেক্ষা অশুভ ঘটনা বেশি করতে পারে, তাই তো শ্রম, মেধা, প্রযুক্তি ও নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। অবশ্য পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করে চলবেন। এবার বৃষ রাশি। বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, যা আটকে থাকা কাজ সচল করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার কর্কট রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি ধার দেনা করতে হতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ
প্রশস্ত হবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, তবে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জন করতে হবে। এবার ধনু রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য, লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণের পথ খুলবে। তাছাড়া আজকের দিনের কর্ম, ব্যবসা, বাণিজ্য বা যে পথে যাবেন সেই পথেই কম বেশি শুভ ফল প্রাপ্ত হবেন। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। অবশ্য মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক পড়তে পারে। এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। মনে রাখবেন সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। তাই তো লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসি পাল। দর্শক শুনছিলেন আজকের রাশিফল। আমাদের ব্যস্ততম এই নগরী রাজধানী ঢাকা। এই যান্ত্রিকতার ভিড়ে আমরা অনেক সময় এই নগরীর বুকে যেই সবুজের ডালপালা মেলে সেগুলো কিন্তু আমাদের চোখেই পড়ে না। তাই দর্শক, আপনাদের জন্য রয়েছে রাজধানী ঢাকার প্রকৃতির কিছু অংশ। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।